নমস্কার বন্ধুরা, আর্ট অ্যান্ড লাইফ অফ সুদেষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে সাংবাদিক কুণাল বসুর লেখা বইটি বিষয়টা আমার কানে আসার পর আমি সেরকমভাবে গুরুত্ব দিইনি, কিন্তু যখন এর চর্চা সাধারণ মানুষের মধ্যে আরও বেড়ে গেল, তখন আমি আমার কয়েকজন সাংবাদিক বন্ধুকে ডেকে বিষয়টি জানতে চাইলাম। তারা বলল, হ্যাঁ আমরাও শুনেছি। তার মধ্যে একজন বললেন, এখানে অনেক নামজাদা মানুষও আসতেন। আমাকে নামগুলো বলার পর আমি চমকে উঠলাম। দেখলাম তার মধ্যে আমারও কয়েকজন পরিচিত ব্যক্তি রয়েছেন। সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি রামভবনের বিষয়টাকে নিয়ে ইনভেস্টিগেশন চালাবো, যাকে বলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এবং আমার সংবাদপত্রে বিষয়টিকে প্রকাশ করব। এর জন্য কয়েকজন উপযুক্ত বিশ্বস্ত সাংবাদিকের টিম তৈরি করার দরকার ছিল। ন্যায়লোক পত্রিকার কয়েকজনকে বেছে আমি সেই টিম তৈরি করে তাদেরকে কাজ ভাগ করে দিলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য। এরপর আমি কাজে নামলাম। বিষয়টি আমি জানিয়েছিলাম আমার সাংবাদিক ভগ্নিপতি বিশ্বম্ভর অরোরাকে। সেও বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে উঠেছিল, কিন্তু অনেককে জিজ্ঞাসা করার পরেও সবাই বলেছিল বিষয়টিকে নিয়ে মুভ না করতে, তার কারণ এটিকে নিয়ে এগোলে বিপদ হতে পারে। আমি তখন স্থির করি, যদি আমি বিষয়টিকে ছাপাই তাহলে অনেক দিক থেকে আমার উপর চাপ আসবে। যারা যারা আমার পত্রিকায় কাজ করতেন তাদেরকে আমি সকালে বলেছিলাম যারা যারা আসবেন তারা বিকেলে বাড়ি ফিরবেন না, আর যারা বিকেলে মানে সেকেন্ড শিফটে আসবেন তারাও বাড়ি ফিরবেন না। এইভাবে পুরো গোপন রেখে আমি ন্যায়লোক পত্রিকায় খবরটা বের করি। হেডলাইন ছিল, এখানের রহস্যজনক সন্ন্যাসী কি নেতাজি? এবং এরপর এটা প্রকাশিত হওয়ার পর ঘটনাটা সারা উত্তরপ্রদেশ শুধু নয়, দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমার উপর অনেক চাপও আসতে থাকে। ঘটনাটা এই রকম ছিল, 1985 সালের 16ই সেপ্টেম্বর দুপুরে হঠাৎ করে সন্ন্যাসী অসুস্থ হয়ে পড়েছিলেন। ওর পরিচারিকা তাড়াহুড়ো করে ওর প্রধান চিকিৎসক ডক্টর আর.পি. মিশ্রা, যিনি ভূতপূর্ব সার্জন জেলা হাসপাতাল ফৈজাবাদের, তাকে ডেকে এনেছিলেন। সন্ধে হতে না হতেই শহরের আর এক প্রসিদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসক প্রিয়ব্রত ব্যানার্জিও ওখানে পৌঁছন। তিনি সন্ন্যাসীর পূর্ব পরিচিত ছিলেন। রাত 9টা নাগাদ সন্ন্যাসীর অবস্থা আরও অবনতি হয়। তখন প্রিয়ব্রত ব্যানার্জি অক্সিজেন দেওয়ার জন্য জিনিসপত্র জোগাড় করতে ছুটে বেরিয়ে যান, কিন্তু অক্সিজেন জোগাড় করে নিয়ে ফিরতে ফিরতেই সন্ন্যাসীর জীবনদীপ নিভে যায়। তিনি ফিরে এলে ডাক্তার আর.পি. মিশ্রার কাছ থেকে শুনতে পান যে সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। প্রিয়ব্রত ব্যানার্জির বক্তব্য ছিল যে এইবার সবাইকে এই সন্ন্যাসীর আসল পরিচয়, অর্থাৎ উনি যে নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটা বলে দেওয়া উচিত। কিন্তু ডাক্তার মিশ্রা বাধা দেন। তিনি বলেন, সন্ন্যাসীর শেষ ইচ্ছা এটা ছিল না। তিনি চিরজীবন নিজের পরিচয় গোপন করে গেছেন। মৃত্যুর আগেও এটাই তার শেষ ইচ্ছে। আমরা এই মহান মানুষটির পরিচয় সবাইকে জানিয়ে দিয়ে তার কথার খেলাপ করতে পারি না। তারা পুরো রাত মৃতদেহের পাশে বসেছিলেন। পরের দিন কিছু বিশেষ লোক, যেমন জেলা হাসপাতালের ডাক্তার বি রায়, ওর এক বন্ধু শ্রী শুক্লা, মাস্টারমশাই কৃষ্ণগোপাল শ্রীবাস্তব প্রমুখ, খবর পেয়ে যখন সেখানে পৌঁছয় তখন ডাক্তার মিশ্রা তাদের বললেন যে কলকাতায় ওয়্যারলেসে খবর দেওয়া হয়েছে যে কলকাতা থেকে যারা যারা ওর কাছে আসতেন তারা যেন আসেন। এরই মধ্যে শহরে একটা কথা প্রচারিত হয় যে রামভবনে বসবাসকারী এক পর্দাধারী সাধু বাবার মৃত্যু হয়েছে এবং কাউকে তার মৃতদেহ দর্শন করতে দেওয়া হচ্ছে না। তৃতীয় দিনেও যখন কলকাতা থেকে কেউ এলো না, তখন মৃতদেহে পচন ধরতে শুরু করেছে। তখন মৃতদেহ দাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাইরে দাঁড়িয়ে থাকা ভিড় তাদের অযোধ্যা শ্মশানে যেতে নির্দেশ দিয়ে মৃতদেহকে একটা ম্যাটাডোরে তুলে রামভবনের কাছেই অবস্থিত বিখ্যাত ধর্মস্থল গুপ্তার ঘাটের কাছে এক সরকারি উদ্যানে এনে চুপচাপ দাহ করা হয়।
গুপ্তার ঘাটে কোনো দাহকার্য করা হয় না। সেই মনোরম আর ধার্মিক জায়গায় শোনা যায় পুরাকালে ভগবান শ্রীরামচন্দ্রের সলিল সমাধি হওয়ার লোককথার কথা। মৃতদেহ দাহের সময় ডাক্তার মিশ্র খুবই শঙ্কিত ছিলেন। সঙ্গে প্রিয়ব্রত ব্যানার্জি, বি রায়, শ্রী শুক্লা, রামকিশোর মিশ্রা, ডাক্তার রঘুনাথ মিশ্রা, ওর দুই ছেলে অরুণ কুমার ও কৃষ্ণকুমার, মহাত্মা শরণ, মাস্টার কৃষ্ণগোপাল শ্রীবাস্তব, রাজকুমার শুক্লারা ছিলেন। সর্বমোট 13 জন সাধু বাবার মৃতদেহ দাহ করেছিলেন। পরের দিন ঘরের জিনিসপত্রগুলো লুটতরাজ থেকে বাঁচাতে ডাক্তার বি রায়, ডাক্তার মিশ্রা এবং সরস্বতী দেবী ঘরে 3টি তালা লাগিয়ে দিলেন। ঠিক হলো কলকাতা থেকে লোক আসার আগে ঘরের কোনো জিনিসে হাত দেওয়া হবে না। এদিকে আমার বিশেষ কিছু সূত্র থেকে উপরের ঘটনাগুলো জানতে পারলাম এবং এটাও শুনলাম যে ওই অনামী সাধু আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই ওর দাহকার্য এত গোপনে সম্পন্ন করা হয়েছে। চারদিক থেকে নতুন নতুন গুজব কানে এলো। আমার প্রতিক্রিয়া মুহুর্মুহ পরিবর্তন হচ্ছে। আমি ন্যায়লোক পত্রিকার বিষয়টিকে লিখে দেওয়ার পর আমার উপর বিভিন্ন সরকারি মহল থেকে চাপ আসতে থাকে। 24শে অক্টোবর 1985-তে ফৈজাবাদের স্থানীয় দৈনিকে যেই ঘটনাটা বেরোলো, ফৈজাবাদের অজ্ঞাতবাসে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসু গত হয়েছেন, সম্পাদকীয়তে সেদিন লেখা হয়েছিল, ফৈজাবাদ, অযোধ্যার অজ্ঞাতবাসে থাকা এক গুমনামী ব্যক্তির নেতাজি হওয়ার সম্ভাবনা নিয়ে জনসাধারণের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠেছে যে যদি ওই গুমনামী ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু না হন তবে তিনি কে ছিলেন, ওর নাম কী ছিল, ওর বাড়ি কোথায় ছিল, উনি কোথাকার লোক, আর উনি কেন এরকম গুমনামী জীবনযাপন করেছিলেন? এইসব প্রশ্নগুলোর কাছের মানুষজনকে করা যেতে পারে আর এই সত্যতা যাচাই করা যেতে পারে। এই রাষ্ট্রনায়কের শেষের দিনগুলির গুমনামী জীবনযাপনকে ইতিহাসে স্থান দিতে হলে কোনো সুযোগ হাতছাড়া করা উচিত নয়। এই ভেবেই আমি সমস্ত রকম হুমকির ফোন, সমস্ত বিপদের আশঙ্কা ঠেলে দিয়ে তাড়াতাড়ি পত্রিকাতে বিষয়টা লিখলাম। যখন এগুলো লিখছি তখন জানতে পারছি এই সন্ন্যাসী উত্তরপ্রদেশের বহু জায়গায় ছিলেন। এর আগে তিনি বস্তি অঞ্চলে ছিলেন, তার আগেও তিনি নৈমিষারণ্যে ছিলেন। এই ঘটনাগুলো তখন আমি জানতে পারছি আর আরও তথ্য সংগ্রহের জন্যে সেখানে যাওয়ার পরিকল্পনা করছি। সেখানে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করে খবরাখবর জোগাড় করছি। ইতিমধ্যেই সেখানকার থানা, পুলিশের বিভিন্ন অফিসাররা আমার সঙ্গে যোগাযোগ করলেন। তারা আমাকে বললেন, আপনি এরকম একজন সাংবাদিক হয়ে লিখলেন যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, একবার আপনি খুঁটিয়ে দেখলেন না? আমি বললাম, আমি বিভিন্ন সোর্স মারফত যে খবর পেয়েছি তাই লিখেছি। তাহলে চলুন সেই ঘর একবার পরীক্ষা করে দেখা যাক। আমরা সাংবাদিকরা গেলাম এবং সেই ঘর আমাদের সামনেই পুলিশ প্রশাসন থেকে খোলা হলো। তিনি বললেন, এই ঘরের মধ্যে কোথায় নেতাজি? আপনি কোথায় নেতাজিকে খুঁজে পেলেন যে আপনি আপনার ন্যায়লোক পত্রিকায় বিষয়টি লিখে দিলেন? চারদিকে পত্রপত্রিকা, বইপত্র, অনেক ট্রাঙ্ক, একটি মা কালীর ছবি, সব আমি দেখতে পাচ্ছি। আমি ভালো করে দেখে বললাম, এই ঘরে কোথায় নেতাজি নেই? আপনি বলছেন কোথায় নেতাজি? আপনি ভালো করে একবার দেখুন, এখানে তো শুধু নেতাজিই রয়েছেন। চারিদিকে দেখতে পাচ্ছি প্রচুর বইপত্র, সব নেতাজি সম্পর্কিত। ঘরের মধ্যে প্রচুর পত্রপত্রিকা, ঘরের মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের বুলেটিন, 50টি বাক্স ভর্তি কাগজপত্র। একদিনে অত কিছু দেখা সম্ভব নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত বইগুলি ভালো করে দেখতে লাগলাম। এমনকি বাংলা ভাষায় প্রচুর বইপত্র রয়েছে, এত পত্রপত্রিকা রয়েছে। আমি বুঝলাম, দেখুন এত ধরনের বাংলা বইপত্র রয়েছে, এটা তো দেখে বোঝাই যাচ্ছে যে ভদ্রলোক বাঙালি ছিলেন। এতে তো আর কোনো সন্দেহ থাকার কথা নয়। আর নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত জিনিসপত্র শুধু নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এত গুরুত্বপূর্ণ জিনিসপত্র কার কাছে থাকতে পারে নেতাজি ছাড়া?
পুলিশ প্রশাসন থেকে আমার কথাটা শুনলো, কিন্তু কোনো উত্তর করলো না। এরপরে আমার মনের সন্দেহ আরও বেড়ে গেল। আমি আরও খবরাখবর নিতে শুরু করলাম এবং তার সঙ্গে আমি বললাম, এই 50টি বাক্সতে কী কী আছে তার একটি লিস্ট তৈরি করতে হবে। কোনো জিনিস যেন খোয়া না যায়, কারণ ভবিষ্যতে যদি এই ঘরে কে ছিলেন তিনি সত্যিই নেতাজি কিনা প্রমাণ করতে হয়, তাহলে এই জিনিসপত্রগুলি প্রশাসনের কাছে খুব গুরুত্বপূর্ণ দস্তাবেজ বা নথি বলে বিবেচিত হবে। তারপর পুলিশ প্রশাসনকে বলে আমি ব্যবস্থা করলাম ওই 50টি বাক্স খুলে কোন কোন জিনিস পাওয়া গেছে তার একটা নোট তৈরি করতে। ন্যায়লোক প্রথমে বেরোনোর প্রতিবেদনে ভগবানজিকে গুমনামি বাবা নামে উল্লেখ করা হয়েছিল। গুমনামি বাবা নামের উৎস এখান থেকেই, কারণ আজ সকলেরই জানা ভগবানজি থাকতেন পর্দার আড়ালে। কোনো ব্যক্তি তার মুখ দেখতে পেতেন না, শুধু গলার শব্দ শুনতে পেতেন। যে মানুষ নিজেকে লুকিয়ে রাখতে চায়, সকলের আড়ালে থাকতে চায়, এমন রহস্যময় সন্ন্যাসীর প্রসঙ্গে লিখতে গিয়ে পত্রিকায় এমন একটি নামের ব্যবহার করা হয়েছিল। পত্রিকায় এই নামটি প্রকাশিত হওয়ার পর সকলের মুখে মুখে নামটি ছড়িয়ে পড়ে। আমার সাধ্যের মধ্যে যতটুকু ছিল আমি সেটা করাতে পেরেছিলাম। উত্তরপ্রদেশের ফৈজাবাদের রামভবন বাসভবনে বসবাসকারী ভগবানজির ঘরে পাওয়া জিনিসপত্রর 3 দিন ধরে ইনভেন্টারি বানানো হয়েছিল। তার প্রত্যক্ষদর্শী সর্বশ্রী সত্যনারায়ণ সিং অ্যাডভোকেট ছিলেন, বার অ্যাসোসিয়েশন ফৈজাবাদের অধ্যক্ষ। ওমপ্রকাশ মাদান প্রবন্ধ নির্দেশক, ন্যায়লোক হিন্দি সংবাদপত্রের। BN অরোরা সাংবাদিক, অ্যাডভোকেট মদন মোহন পণ্ডিত, অ্যাডভোকেট অনিল তিওয়ারি, অ্যাডভোকেট রামপ্রকাশ সিং জনতা পার্টির নেতা। তারা সেখানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে কী কী পাওয়া যাচ্ছে দেখার পর সই করে দিয়েছিলেন। প্রত্যেকে বয়ান দিয়ে দিয়েছিলেন যে রামভবনে গুমনামি বাবা ওরফে ভগবানজি ওরফে স্বামীজির 2 ঘর থেকে পাওয়া জিনিসপত্র, লেখা বই, ছবি, তথ্য, অন্যান্য সামগ্রীর পুলিশ যে সূচিবদ্ধ করেছে আমরা প্রত্যক্ষদর্শী হিসেবে তা দেখলাম এবং সেই জিনিসগুলো নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সম্পর্কিত হতে পারে। এই কারণে এই পরিস্থিতিতে চূড়ান্ত মীমাংসার জন্য আমরা একটা উচ্চস্তরীয় কমিটির তদন্ত দাবি করি। এখানেই বিষয়টা শেষ হয়েছিল। তবে এরপর আমি গঙ্গা ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রবন্ধ লিখেছিলাম এবং সেই প্রবন্ধ লিখতে গিয়ে আমি বিষয়টার সঙ্গে আরও গভীরভাবে জড়িয়ে পড়ি। এই সময় সন্ন্যাসীর পরিচয় নিয়ে জেলায় জেলায় ঘুরেছি এবং বহু তথ্য সংগ্রহ করেছি। শহরের বিভিন্ন জায়গায় সর্বদলীয় সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রাক্তন বিধায়ক জয়শঙ্কর পাণ্ডে, জনতা পার্টির নেতা রামপ্রকাশ সিং, অনিল তিওয়ারি, সহকারী শ্রমিক নেতা শৈলেন্দ্র ত্রিপাঠী, এরা প্রত্যেকেই আসতেন, বক্তব্য রাখতেন এবং এই বিষয়গুলোকে নিয়ে তারা আলোচনা করতেন। সারা উত্তরপ্রদেশ থেকে দিল্লি অবধি বিষয়টিকে নিয়ে আগুন ধরে গিয়েছিল। কে এই ভগবানজি যার ঘর থেকে এরকম জিনিস পাওয়া যায়? এবং আমিও নিজের মতো করে গবেষণা চালিয়ে গিয়েছিলাম। যেসব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তা আমি আমার গঙ্গা ম্যাগাজিনে ধারাবাহিকভাবে লেখা ফৈজাবাদের সন্ন্যাসী রহস্যে তুলে ধরেছিলাম এবং পরবর্তীকালে বুঝতে পেরেছি ওই ঘরে থাকা সন্ন্যাসী সুভাষচন্দ্র ছাড়া কেউ হতেই পারেন না। ট্যান্ডনজির একটাই আক্ষেপ, উনি ভেবেছিলেন এত কিছু প্রকাশের পর ওর ওপর অনেক চাপ আসবে, সিবিআই ওর বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু আক্ষেপ করে উনি আমাকে জানান, সিবিআই তো দূরের কথা, গুটি কয়েক গবেষক ছাড়া কেউ কোনো দিন এলেন না নেতাজির সত্যতা জানতে। আজকে এই পর্যন্তই পাঠ করলাম। আমরা পার্ট 5টা শুনলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে আমি পাঠ করে শোনাচ্ছি এর কৃতিত্ব কিন্তু পুরোটাই সাংবাদিক কুণাল বসুর। শালিধান প্রকাশনী থেকে বইটি বেরিয়েছিল। সুভাষ ফিরেছিলেন। আজ এখানেই শেষ করছি। আপনাদের একটা লাইক আমাকে উদ্বুদ্ধ করে
নতুন কিছু পাঠ করে শোনাবার। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে আমি সুদেষ্ণা আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। গুড নাইট।